দেখছেন দেশ জনপদ সংবাদ। আওয়ামী লীগ দলীয় সংবিধানকে জোর করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই সময় গণবিপ্লবের 1 মাস পূর্তি উপলক্ষে হতাহতের স্মরণে কাল সারা দেশে শহীদী মার্চের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্ট। পরবর্তী রূপরেখা নির্ধারণ করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সভায় অন্তর্বর্তী সরকারের কাছে গেল 16 বছরে ফ্যাসিস্ট সরকারের অন্যায় দুর্নীতির বিচারের পাশাপাশি সংস্কার দাবি করেন আলোচনায় অংশ নেয়া সমন্বয়কারীরা। হতাহতের সংখ্যা তুলে ধরে আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি নিখোঁজদের খুঁজতে নতুন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, যতদিন এদেশ পুনর্গঠিত না হচ্ছে, সংস্কার না হচ্ছে, জনগণের অধিকার না ফিরছে, ততদিন কাজ করে যাবে ছাত্র সমাজ। ঘোষণা করেন 5 সেপ্টেম্বরের কর্মসূচি। যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের সংবিধান দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সব জায়গায় সংস্কারের দাবি করেন তিনি। 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সুসংগঠিত করতে ও কেউ যেন কোনো অপরাধ না করতে পারে সে লক্ষ্যে সারা দেশে 6 আগস্ট থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে বিভাগীয় ও জেলা সফর শুরু হবে বলেও ঘোষণা দেওয়া হয় আলোচনা সভায়। এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি, সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শ্রমিক বিক্ষোভে বন্ধ হয়ে গেছে গাজীপুর ও আশুলিয়ার শতাধিক পোশাক কারখানা। ঘোষণা করা হয়েছে ছুটি। পোশাক শিল্প খাতে অস্থিরতা তৈরি করতে বহিরাগতরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মালিক পক্ষের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সকাল থেকে গাজীপুর কোনাবাড়ির বিসিক শিল্প এলাকায় কয়েকটি কারখানায় বিভিন্ন দাবিতে কারখানার প্রধান গেটে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন দাবি নিয়ে গাজীপুরের শ্রীপুরে আরকে সিরামিক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। উদ্ভূত পরিস্থিতিতে চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখা হয়েছে। কারখানা শ্রমিকরা বলছেন, বহিরাগতদের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বই থেকে বহিরাগত পোলাপান আসছে, এসে আক্রমণ করছে, বলতে চাকরির জন্য আসছে। ওরা লুঙ্গি পরে আসছে, লুঙ্গি পরে কি মানুষের চাকরির জন্য আবেদন করতে আসে? আপনার 1 ঘন্টা গার্মেন্টস চলছে, তারপরেই মনে করেন আমাদের গার্মেন্টস বাধ্য হয়েছে বন্ধ করার জন্য। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হবে। এই অবস্থায় গার্মেন্টস শিল্প রক্ষায় কারখানা মালিকরা পুলিশের হাতকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ বাহিনীকে যদি স্ট্রং না করা হয় তাহলে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করবে এবং ধারণ করেছেও অলরেডি। আমরা বিভিন্ন শ্রমিক পক্ষের সাথে কথা বলেছি, আন্দোলনরত কিছু বহিরাগত যারা আছে তাদের সাথেও কথা বলেছি। আসলে যৌক্তিক কোনো আমি দাবি খুঁজে পাইনি। এদিকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানার সামনে ও সড়ক মহাসড়কে সেনাবাহিনী, শিল্প পুলিশ, বিজিবি ও র্যাব টহল অব্যাহত রেখেছে। 2-1টি কারখানার সামনে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চন্দ্রা ও মহানগর সড়কে যানজটে পড়তে হয় যাত্রীদের। এই হামলার জন্য বহিরাগতদের দুষছেন কারখানা শ্রমিকরা। এগুলো সবাই হচ্ছে মনে করেন বাহিরের ছেলেপেলের কয়েকগুলো আছে, এগুলো আন্দোলন বেশি করতেছে। শ্রমিকও ভালো চায় না,
তাদেরকে ক্ষতি করার জন্য নিজস্ব কিছু ব্যক্তি দাবি দেওয়া কিনে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে। আমাদের এখানে আপনার হচ্ছে এখানে হাজার হাজার শ্রমিক আছে, এই ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায় হাজার পেট নষ্ট হয়ে যাবে। গার্মেন্টস বাংলাদেশের প্রধান ব্যবসা বর্তমানে, এই সেক্টরটা বন্ধ হয়ে অনেক লোক বেকার হয়ে যাবে। গাজীপুর ও আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করা এখন সময়ের দাবি। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর ও আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, আপনি যুক্ত হচ্ছেন, আপনি শুনছেন শ্রমিক ও মালিক পক্ষ এ বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে সাভার আশুলিয়ার বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খোলা ছিল। আজকে কিন্তু আমরা দেখছি ঢাকা ইপিজেড থেকে শুরু করে এবং ঢাকা ইপিজেডের বাইরেও কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খোলা ছিল। দু একটি শিল্প কারখানা বাদে বেশিরভাগ শিল্প কারখানায় সাভার আশুলিয়ায় খোলা বন্ধ ছিল আমরা দেখতে পেরেছি। এবং আমরা যেসব শ্রমিকরা অনেক সময় মহাসড়কে এসেছে, আমরা দেখেছি যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এসেছে। অনেক সময় তারা বেতন বৃদ্ধি এবং অন্যান্য যে বিষয়, যে ওভার টাইম, খাবার এবং যাতায়াত বিল, এইসব বৃদ্ধির জন্য কিন্তু তারা মহাসড়কে অবস্থান করতেছিল এমনটি কিন্তু, যার জন্য আমরা দেখেছি যে সাভার আশুলিয়ার বেশিরভাগ যে সড়ক মহাসড়ক কিন্তু অনেকটা যানজটে নাকাল ছিল প্রায় বেশিরভাগ সময়। এবং আমরা দেখতে পাই যে এই সময় কিন্তু আমরা যে গতকালকে থেকেই দেখেছি আমরা সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর অভিযানের যে পরিচালিত হয়, এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে যে শিল্প পুলিশ এবং যে সেনাবাহিনীর টহল ছিল অব্যাহত বিভিন্ন রুটে। এবং আমরা দেখেছি তাদের এই গার্মেন্টস শ্রমিকদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা একাধিকবার চেষ্টা করেছে এবং কয়েকবার কিন্তু তারা সফলও হয়েছে। এবং সরিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা দেখেছি যে অনেক শিল্প কারখানার সামনেই দেখেছি যে মালিক এবং শ্রমিকরা মিলে কিন্তু প্রতিরোধ কমিটি গঠন করেছে। এমনটি কিন্তু আমরা দেখেছি যে তারা 20 জন, 30 জন এবং 50 জনের একটি করে টিম সড়ক মহাসড়কের যে সাইটে যেসব কারখানা আছে সেই প্রধান গেটে তারা কিন্তু অবস্থান নিয়েছে। এমনটি কিন্তু আমরা দেখেছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বহিরাগত দ্বারা কিন্তু যাতে এই তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা যাতে ভাঙচুর না হয় তার দিকে খেয়াল রাখার জন্য প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এবং আমরা দেখেছি যে কিছু কিছু লোক কিন্তু বিভিন্ন জায়গায় তারা রাস্তায় ধারে কিন্তু অবস্থান করছে চাকরি প্রত্যাশী, যে তাদেরকেও কিন্তু মহাসড়ক থেকে সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে কিন্তু তারা তাদের রাস্তার থেকে সরিয়ে দিয়েছে। এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত যা বলা যায় যে সাভার আশুলিয়ায় সড়ক মহাসড়কের যান চলাচল স্বাভাবিক আছে এবং পরিস্থিতি শান্ত আছে। এই ছিল আশুলিয়া থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর আশুলিয়ার শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী শাহিনের কাছ থেকে। শ্রমিকদের কিছু দাবি ন্যায্য হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ দাবি করে তার প্রতিরোধ করতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সুযোগ সন্ধানীরা বিশৃঙ্খলা তৈরির সুযোগ যাতে না নিতে পারে সেজন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্ট বিপ্লবে শ্রমিক দলের সহ সব শহীদদের স্মরণ, শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্প্রতি গার্মেন্টস এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন কলকারখানায় অস্থিরতা, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানি ও শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তি। যুবলীগ, ছাত্রলীগ এদের মধ্যে কমন ফেস না, আনকমন ফেস, তাদেরকে ব্যবহার করতেছে। ভারত বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরে রাখতে চায় অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, এখন বিশৃঙ্খলা সৃষ্টির সময়, তাই সচেতন থাকতে হবে সবাইকে। গার্মেন্টসই হোক আর সেই প্যাকেজিং ফ্যাক্টরি হোক, হোয়াট এভার মাইট বি,
যেটি এই দেশের উৎপাদনে 10টা মানুষকে এমপ্লয় করে, 10টা মানুষের রুজিকে জোগাড় করে, তাকে প্রটেক্ট করা আপনার আমার নৈতিক দায়িত্ব। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের কিছু ন্যায্য দাবি থাকলেও বর্তমানে যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে তা রাজনৈতিক দেশি বিদেশি ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বিএনপি আসলেও দরকার হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, দাবি আদায় হবে। কিন্তু এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা। এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এটাকে প্রতিরোধ করতে হবে। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় ত্রাণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জনরোষ থেকে বাঁচতে অবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগ ও দুর্নীতি দমন কমিশনকে দোষরমুক্ত করার দাবি জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত। শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার, নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবে এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। এদিকে রাজধানীর পিজি হাসপাতালে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানীর বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান তুলে দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, প্রতিটি হত্যার বিচার করতে হবে। ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী, আমরা সবাই চিনি তাদেরকে সেইখানে বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। এ ঘটনায় সাংবাদিক, বাস চালক ও শিক্ষার্থী সহ কমপক্ষে 25 জন আহত হয়। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, গেল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের জানায়, এ নিয়ে কথা বলতে গেলে তাদের উপর হামলা চালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এর জেরে মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এই সময় আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এতে ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস। পরে নতুন বাজার, নথুল্লাবাদ, আমির কুটির সহ কয়েকটি স্থানে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না জনভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য, কৃষি সহ যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া ভিন্ন ধর্মী 1 টাকায় বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে এখনো পানিবন্দী হাজারো মানুষ। এর নেতিবাচক প্রভাব পড়েছে মৎস্য ও কৃষিখাত সহ যোগাযোগ ব্যবস্থায়। এখন তালিকা করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের। আমাদের প্রচুর কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের মৎস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের প্রাণী সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ওভারঅল একটা আমরা ডাটা তৈরি করতেছি। ডাটাদেরকে প্রত্যেকটা দপ্তরকে আমরা বলে দিয়েছি যার যার দপ্তরের যে ক্ষতি সেটা লিস্ট ডাউন করার জন্য, এবং স্কুল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমাদের পরবর্তী পুনর্বাসনের কর্মপন্থা আমরা নির্ধারণ করার চেষ্টা করছি। ফেনীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক। জেলার এলজিইডি ও সড়ক বিভাগের আওতায় আনুমানিক 141 কোটি টাকার ক্ষতি হয়েছে। গাড়ির ক্ষতি হইতেছে, সম্পূর্ণ জাম দিয়ে যাচ্ছে, চারদিক দিয়ে সমস্যা আর কি। বড় বড় গর্তের মধ্যে দুপুর পরে দিলে গাড়ি উল্টে, প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে। আমাদের সমস্যা বলতে বড় বড় গাথা, তো গর্তগুলা আমরা হঠাৎ করে যদি স্পিডে থাকি, গাথা পড়ে গেলে আমাদের চাকা আটকে যেতে পারে। পিছের গাড়ি থাকলে পিছের গাড়ি পিছন থেকে মাইরা দিতে পারে। লক্ষ্মীপুরে বন্যার পানি ধীরগতিতে নামায় এখনো নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। সরকারিভাবে লক্ষ্মীপুরে পানিবন্দী মানুষের জন্য 1000 মেট্রিক টন চাল, নগদ 31 লাখ টাকা, শিশু খাদ্যের জন্য 15 লাখ টাকা, গো খাদ্যের জন্য 15 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি উদ্যোগে 12 লাখ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনো ত্রাণ ঘাটতি আছে বলে দাবি বানভাসীদের। আমাদের ঘর বাড়ি সব আমাদের ডুবে গেছে এবং আমরা খুব কষ্টে আছি, আমরা না খেয়ে আছি।
এবং আমাদের কমলনগর হইতে কাদিয়া সল্লই লক্ষ্মীপুর ব্যাখ্যান আমাদের ডুবা, এখন আমাদের জ্বালা শান্তি সব চলে গেছে, আমাদের গায়ে গিয়েছি কিছু না, এখন আমরা না খাই আমরা মুক্তি। দুর্যোগ কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন স্থানীয়রা, আর এ কাজে সবার সহযোগিতা পেলে দ্রুত পুনর্বাসন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানবো, দর্শক নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই যে দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ আসলে নিচ্ছে এবং আপনি কি দেখছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিমিয়া, নোয়াখালীতে বন্যা পরবর্তী পরিস্থিতি যদি বলতে হয় যে এখন মোটামুটি পানি নেমে গেলেও কিন্তু প্রশাসনের তথ্য অনুযায়ী এখনো 900টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে, যেগুলোতে 1.5 লক্ষ লোকের উপর এখনো বানবাসী অবস্থান করছে। অন্যদিকে জেলার 8টি উপজেলা বন্যা আক্রান্ত হলেও 4টি উপজেলা বেশি আক্রান্ত হয়ে কবলে পড়েছে বন্যার। তো এই উপজেলাগুলোতে এখনো প্রায় 15 লক্ষ লোকের মতো বানবাসী পানিবন্দী হয়ে রয়েছেন। আর বন্যার পরবর্তী যদি ক্ষয়ক্ষতির কথা বলি তাহলে বলতে হচ্ছে, প্রথমে যদি মৎস্য খাতের কথা বলি, আসলে নোয়াখালীতে প্রায় 85,000-এর বেশি মাছের ঘের, মাছের খামার পানিতে থাকায় বন্যার পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়, মাছ ভেসে গিয়েছে। তো এতে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী 616 কোটি টাকার মতো লোকসানের আশঙ্কা রয়েছে। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে যে জেলাতে 51,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। একই সাথে যে সবজি পানিতে তলিয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো এতে যে আগামী আমন মৌসুম রয়েছে, আমন মৌসুম হতে আমনের সংকট দেখা দিতে পারে এবং যে সবজির মৌসুমী সবজি সেটারও সংকট হতে পারে বাজারে। একই সাথে জেলা এলজিডি অর্থাৎ স্থানীয় প্রকৌশল কার্যালয় জানিয়েছে যে তাদের এই পর্যন্ত প্রায় 3000 কিলোমিটারের মতো গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে। এছাড়া জেলা প্রশাসন বলছে যে জেলাতে মোট ক্ষতির পরিমাণ 4185 কোটি টাকার মতো সর্বমোট ক্ষতি হয়েছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। শহীদদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশকে গড়তে সচিবদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণকে সহজভাবে সেবা দেয়া এই সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তিনি। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। শামীম আক্তার প্রতিবেদন। হাজারো শহীদের রক্তে গড়া দেশকে নতুনভাবে নির্মাণ করার প্রত্যয় ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রত্যেককে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনূস। এ সময় গদবাঁধা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতির মূলোৎপাটন করা ভীষণ জরুরি। একসঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সহজভাবে সেবা দেওয়ার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন এই সরকারের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে সবাইকে নাগরিক বান্ধব মানসিকতা লালন করার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দেশের স্বার্থে কাজে লাগাতে সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁওয়ের মুক্তা রায়। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সুসম্পর্কই ছিল মুক্তার জাদুর চেরাগ। হয়ে ওঠেন নিয়োগ, টেন্ডার ও দখল বাণিজ্যের রানী। গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কারখানা। তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুললে করা হতো হয়রানি, নির্যাতন। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন।
স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে 2010 সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে 5,000 টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তারানী রায়। সে সময় ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। 2014 সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব নিয়ন্ত্রণ গ্রহণ করে। 5,000 টাকা বেতনের আয়ার এখন ঢাকায় 2টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে দোতলা বাড়ি, শান্তিনগরে 2 স্থানে 5 শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এলএসডি গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। বাড়ি রয়েছে 5 তলা ফাউন্ডেশন, দোতলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে, এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20,38,02,099 টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। একটি আস্ত মাছ 1 টাকা, একটি আস্ত মুরগিও 1 টাকা, এমনকি 2 ডজন ডিম পাওয়া যাচ্ছে 1 টাকায়। খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের জন্য এমন ভিন্নধর্মী বাজারের আয়োজন করা হয়েছে। এভাবে কেনাকাটা করতে পেরে খুশি বন্যা দুর্গতরা। উপদত্তের প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। ভিন্নধর্মী এক আয়োজন 1 টাকার বাজার। 1 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে চাল, ডাল, তেল, মাছ, মুরগি সহ 19টি পণ্য। খাগড়াছড়িতে বন্যার্তদের জন্য দারুণ উদ্যোগ নেয় সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্যান্টনমেন্ট স্কুল মাঠে আয়োজিত ব্যতিক্রমী এ হাটে প্রায় 500 বন্যা দুর্গত পরিবার নিজেদের পছন্দ মতো কেনাকাটা করেন। অনেক বাজার কিনছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এখানেরই ঠিক আছে, অনেক খুশি হয়েছি। মুরগি কিনলাম, মাছ কিনলাম, ডাউল কিনলাম, চাউল কিনলাম। এখানে এসে আমার অনেক ভালো লাগছে, মানে 1 টাকায় আমি 7টা জিনিস পাচ্ছি। এখানে আসছি, পছন্দ মতন জিনিস কিনতেছি, টোকেন দিচ্ছে আমাকে, বাসায় গিয়ে আমাদের প্লেস করছে দেখে শুনে। খাতা নিলাম, গেঞ্জি নিলাম, ডাউল নিলাম, তারপরে সুজি নিলাম, তারপরে তেল নিলাম, তারপরে শেষ টেবিলে আমাকে নাস্তা দিল, নাস্তা খেলাম, খুবই ভালো লাগলো 1 টাকার বাজার করে। এই আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে নতুন ঘর ও গবাদি পশু এবং 3টি পরিবারকে দোকানের মালামাল সরবরাহ করা হয়। প্রথাগত যে ত্রাণের প্যাকেট দিই, এটা নিয়ে কিন্তু তাদের কিছু করার থাকে না। তাদের কি প্রয়োজন সেটা আমরা জানি না, তো তাদের প্রয়োজনের কথা চিন্তা করে আমরা একটি 1 টাকায় বাজারের ব্যবস্থা করেছি, যেখান থেকে বিভিন্ন পণ্যের সমাহার থাকবে। এখান থেকে তাদের যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে 1 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাবে। বন্যার পর থেকে প্রায় 2000 পরিবারের কাছে খাবার সামগ্রী ও 10টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে এই ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
দেশকে দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, চুরি, ডাকাতি মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুন বাংলাদেশ গড়ায় লক্ষ্যে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে ঠিক সেভাবে জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে ইনসাফ কায়েম করার জন্য ছাত্র শিবির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। দুপুরে ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাথী সমাবেশে তারা এসব কথা বলেন। আজকে 18 বছরে শেখ হাসিনা সর্বশান্ত করে দিয়েছে। গত পরশুদিন পত্রিকায় এসেছে 192টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 188 নম্বর দেশ, যেই দেশ বসবাসের উপযোগী হয়ে পড়েছে। যদি আমাদের শত্রুরা আমাদেরকে আক্রমণ করে, তার প্রতি উত্তরে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বরণ করে নিতে চাই ইনশাআল্লাহ। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে হস্তান্তর করা হয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেয়া বিভিন্ন অনুদান সামগ্রী। বুধবার সকালে উখিয়ার বালুখালী 9 নম্বর ক্যাম্পে এই অনুদান সামগ্রী বিতরণ করে এএসপি ফাউন্ডেশন। সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনজুর কাদের। চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন পর্যন্ত জীবনমান উন্নয়নে সহায়তা করবে। চীনের মতো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের পাশে সব সময় থাকবে। Thank you so much for giving us this umbrella to produce from hot, and also we can go to a school with this umbrella. And also thank you Embassy of Republic people in China in Bangladesh. বাংলাদেশের সহায়তায় এবং আন্তর্জাতিক সহায়তায় তাদেরকে ফেরত যেতেই হবে, এবং তারা যতদিন থাকে রেফুজি হিসাবে আমাদেরকে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। রক্ষণাবেক্ষণ বলতে তাদের দৈনন্দিন জীবন যাতে সুন্দরভাবে চলে, তারা যাতে সত্যিকার এডুকেশন পায়, তারা যাতে তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। আমাদের এপিএস ফাউন্ডেশনের এটাই হলো একটা উদ্যোগ। দর্শক, এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি, সব শহীদ পরিবারকে অংশ নেওয়ার আহ্বান। শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। সাবেক আইজিপি শহীদুল হক সাদ ও মামুন 8 দিনের রিমান্ডে, শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে আরো 2টি হত্যা মামলা। এবং বন্যা দুর্গত এলাকায় ভোগান্তি চরমে, মৎস্য, কৃষি ও যোগাযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে সরকারি বেসরকারি ত্রাণ কার্যক্রম। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।